নিবেদন, এই নাটকটি সত্যমূলক। ঘটনাটি কোথাও ঘটেছে কিনা ঐতিহাসিকের পরে তার প্রমাণ সংগ্রহের ভার দিলে পাঠকদের বঞ্চিত হতে হবে। এটুকু বললেই যথেষ্ট যে কবির জ্ঞান বিশ্বাস মতে এটি সম্পূর্ণ সত্য। ঘটনাস্থানটির প্রকৃত নামটি কি সে সম্বন্ধে ভৌগোলিকদের মতভেদ থাকতে পারে, তবু সকলেই আদর করে একে ডাকেন যক্ষপুরী। যক্ষপুরীর রাজার প্রকৃত নাম সম্বন্ধে ভৌগোলিকদের মতামত নেওয়ার কোনো প্রয়োজন দেখি না। তার একটি ডাকনাম আছে মকর রাজ। নন্দিনী এই নাটকের অপর একটি চরিত্র। মকর রাজ যে জালের আড়ালে থেকে নিজের একটি অদ্ভুত অদ্ভুত রূপ গ্রহণ করে থাকেন, সেই রূপটি বোধহয় নন্দিনী ছিঁড়ে দেবে। এবার আমরা শুরু করেছি। হীরকদা দেখা যাচ্ছে কি আমাদের? আমরা কিন্তু শুরু করেছি, আমাদের অনুষ্ঠান। একটু কমেন্ট এলে বোঝা যাবে আমরা আমাদের অনুষ্ঠান দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে কি আমাদের? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না। আমার সময় নেই, একটুও না। আজ আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না। যা বলতে হয় বাইরে থেকে বলো। কুঁদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবে। আমি পর্বতের চূড়ার মতন, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভিতরে আসতে দাও। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? ওই যে পৌষের গান, ফসল পেকেছে কাটতে হবে, তারই গান। শোনো রাজা, ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিয়েছে। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজই তোমার যক্ষপুরের কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনা নুপুর পড়া ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কেউ না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি নিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয় যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিনরাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকে রূপের মায়ায় আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতর পেতে যাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না।
আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুড়ে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্তকরবের আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো? কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে জোর প্রচন্ড ভাবে ফুলে ফুলে উঠছে, ওই ঝড়ের আগেকার মেঘের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সেই নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারি নে। আমি যাই। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা বলো। হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে একই কথা। এসব কথা তুমি বোঝো না। বুঝি বুঝি, কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু কাকে বলছো? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা, সেইখানে রয়েছে ঝোড়ের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠেছে, ফুল ফুটেছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজে থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তুমি তো নিজেকেই জালে বেঁধেছো, তারপর কেন এত ছটফট করো? বুঝতে পারি না। বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আমি প্রকাণ্ড মরুভূমি, अरे भैया তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে, তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দেন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোনো দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলাম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখেছি। কি দেখেছো আমার মধ্যে? সেরে উল্টো বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি এখন যাই। আচ্ছা, যেও যেও, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার আমার উপর রাখো। না না না, তোমার সবখানা বাদ দিয়ে ওই হঠাৎ একখানা হাত বেরিয়ে আসবে, আমার বড় ভয় করে তাতে। কেবল একখানা হাত ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিন? তুমি তো আমাকে ঘরে যেতেই দিলে না।
তবে কেন এসব বলছো? আমার অনুপ্রকাশের গুচান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনের লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো। এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বই নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরণের মতো দিয়ে ধরে রাখে কে, তা আমি কি জানি নে? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে। মধু কোথায় পাবো? আজ আমি তবে যাই। না, এই কথাটা জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে যে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনা তার বাজে না, ছিঁড়ে যায়। না, আর নয়। যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে। কিছুতেই তাকে ঠেকাতে পারবে না, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, পাগলি, পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটাই ঝিটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এ কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অব্দি এতকাল মনে হতো জীবনতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁকে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। ওই সেই গানটা না? তোমায় গান শোনাবো, হ্যাঁ, তাই তুমি আমায় জাগিয়ে রাখো, ওগো দুঃখ জাগানিয়া। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? রঞ্জন? না না, দু হাতে দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন তোলপাড় করে, আমাকে নিয়ে সেই দু হাতে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে খেলা খেলে হার জিতে, সেই খেলাতেই তো আমাকে জিতে নিয়েছে। পাগল ভাই, একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। তারপরে কত কাল খোঁজ পাইনি, কোথায় তুমি গেলে বলো তো? সেই অচেনার ধার থেকে যক্ষপুরীর সুড়ঙ্গ খোঁড়ার কাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলাম। পাগল ভাই, আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো।
তুমি যখন এখানকার রাজাকে টলিয়েছ তখন তোমাকে ঠেকাবে কে? আচ্ছা, তোমার ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি, কিরকম দেখলে? দেখলাম মানুষ, কিন্তু প্রকাণ্ড, কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো কোনো দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের উপর বাজ পাখি বসেছিল। আমাকে জিজ্ঞেস করলে আমাকে ভয় করে না? আমি বললাম একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে 2 হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। তো আমার না খুব ভালো লাগলো। কিরকম লাগলো জানো? ও যেন 1000 বছরের বট গাছ, আর আমি যেন একটা ছোট্ট পাখি। তারপরে ও কি বললো? একসময় ঝেঁকে উঠে ও বর্ষা ফলকের মতো দৃষ্টিটা আমার চোখের উপর রেখে বলল, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন গা শিউরে উঠল। আমি বললাম, জানবার কি আছে? আমি কি তোমার পুঁথি? সে বললে, পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানি নে। তারপর হঠাৎ চমকে দিয়ে বলল, রঞ্জনের জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি। ও যেন গর্জন করে বললে, কখনো না। আমি বললাম, হ্যাঁ পারি। তাতে তোমার লাভ? বললাম, জানি নে। তখন ছটফট করে উঠে বলল, যাও যাও, আমার ঘর থেকে কাজ নষ্ট করো না। মানে বুঝতে পারলুম না, তার কথার মানে আমি বুঝতে পারলুম না। সব কথার স্পষ্ট মানেও জানতে চায়। যেটা ও বুঝতে পারে না সেটা ওর মন ব্যাকুল করে দেয়, তাতেও রেগে ওঠে। পাগল ভাই, ওর ওপর দয়া হয় না তোমার? যেদিন ওর পরে বিধাতার দয়া হবে সেদিন ও মরবে। না না, তুমি জানো না বেঁচে থাকার জন্য কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায় সে তুমি আজই দেখতে পাবে। জানি না সইতে পারবে কিনা। শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো। একবার ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলার আছে। এখনই? অনেক কথা বলার আছে রাজা। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ওকে ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি? থাকো কথা। মাগো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাং। ওদের কি হবে? এই ব্যাং একদিন একটা পাথরের পুকুরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম, নিরন্তর টিকে থাকার থেকে ওকে মুক্তি দিলুম। কি ভালো খবর নয়? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার ওই চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভেতর বসিয়ে দেখবো। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো আমার ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছি ঠকি। যাও তুমি, সময় নষ্ট করো না। না না, একটু বসো। নন্দিনী, তোমার অলোকের ওই যে রক্তকরবের গুচ্ছ গালের কাছ থেকে নেমে পড়েছে, আমাকে দাও। হে নিয়ে কি করবে তুমি? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি, নন্দিনী যদি কোনোদিন
নিজের হাতে ওই মঞ্জুরি আমার মাথায় পরিয়ে দেয়, তাহলে তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্ত করবে ভালোবাসে, আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। আজ তোমার কি হয়েছে? আমাকে মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? আমাকে তুমি মিছি মিছি কেন ভয় দেখাচ্ছ? মিছিমিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো তারা ভয় পেতে লজ্জা করবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো, তোমার মুখের ওপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। এই, তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি, তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার ওপর তোমাকে দাঁড় করিয়ে দেখতে ইচ্ছে করছে। তারপরে তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি, ডালিমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বার করে, তেমনি আমাকে আমার এই দুটো হাতে, যাও যাও, এখনই পালিয়ে যাও, এখনই। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী। বলো। সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পেছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো যেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল, মরণের মাধুর্য আর কখনো এমনি করে ভাবিনি। সে গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ থেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে নন্দিনী। তুমি জানো না আমি কত শ্রান্ত, আমি কত ক্লান্ত। তুমি কি কখনো ঘুমো না রাজা? ঘুমোতে যে ভয় করে নন্দিনী। সারাদিন ধরে নন্দিনী খুঁজে বেড়ায় তার রঞ্জনকে। দেখা হয় সর্দার, গোসাইজি, ফাগুলাল প্রভৃতি বহু মানুষের সঙ্গে। যক্ষপুরীর আসল চেহারাটা প্রকাশ পায় তোর চোখের সামনে। হঠাৎ দেখতে পায় সর্দানিদের ভোজে সাজ নিয়ে চলেছে মানুষরা। নন্দিনী ছুটে যায় তাদের কাছে, জানতে চায় যদি তার রঞ্জনকে কোথাও দেখতে পায়। বারবার প্রশ্ন করে, তারা কি কেউ রঞ্জনকে দেখেছে? রঞ্জনকে কেউ দেখেছো? রঞ্জন? ওই যে সর্দারনীদের ভোজে সাজ নিয়ে চলেছে, ওদের জিজ্ঞেস করো। ওরা অনেক কথা শুনতে পায় যা আমাদের কানে পৌঁছয় না। এই যে ও গো, একটু দাঁড়াও। রঞ্জনকে কোথায় রেখেছো তোমরা কি জানো? তোমরা নিশ্চয়ই জানো, আমাকে বলতেই হবে। আমাদের কান দিয়ে যা ঢোকে, মুখ দিয়ে তা বেরোই না, তাই তো টিকে আছি। ওই যে অস্ত্রের ভার নিয়ে আসছে, ওদের জিজ্ঞেস করো। এই যে শুনছো? ওগো একটু দাঁড়াও, বলে যাও রঞ্জন কোথায়? শোনো, বলি লগ্ন হয়ে এসছে, ধ্বজা পুজোয় রাজাকে বেরোতেই হবে, তাকেই জিজ্ঞেস করো। আমরা শুরুটা জানি, শেষটা জানি নে। রাজা, 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 সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছ অসময়। এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে যাও, চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আবার দৌড় বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে।
যাও যাও, এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলিয়ে নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? হ্যাঁ রাজা, হ্যাঁ। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পুজোয় অবসাদ খুঁচিয়ে আসবো। আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করে না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকে তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসছে। হ্যাঁ হ্যাঁ, পরিচয়ের অপেক্ষাতেই আছি। খোলো দ্বার। ওই যে দরজা খুলে গেছে। ওই কে পড়ে, এটা রঞ্জনের মতো লাগছে। রঞ্জন না? কি বললে? রঞ্জন? কখনোই রঞ্জন নয়। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার রঞ্জন। ও কেন বললো না? ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো রঞ্জন, জাগো রাজা, ও জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের জন্তু আমাকে মানছে না। রাজা, ওকে জাগিয়ে দাও। তুমি তো জাদু জানো, ওকে জাগিয়ে দাও রাজা। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনি, জাগরণ ঘুচিয়ে দিতে পারি। হায়, আমি আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমি সমস্ত শক্তি দিয়ে কেবল যৌবনকে মেরেছি। বীর আমার, নীলকণ্ঠ পাখির পালকেই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ শুরু হয়েছে, সেই যাত্রার বাহন আমি। রাজা, এবার সময় হলো। রাজা, সময় হলো এবার। কিসের সময়? তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তা বেশ, কাছে এসো। সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে। আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে, সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি এর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি, তাতেই আমার মুক্তি। এই দেখো, এসেছে আমার বীর। মৃত্যুকে পরাজিত করে এসেছে আমার রঞ্জন। মৃত্যুর মধ্যে আমি তার অপরাজেয় মুখ দেখতে পাচ্ছি। রঞ্জন বেঁচে আছে, ও মরতে পারে না, ও মরতে পারে না। রঞ্জন কখনো মরতে পারে না, রঞ্জন মরতে পারে না। এইটুকুই আজ শুভ সন্ধ্যা। আমরা একটু বেশি সময় নিয়ে নিলাম, তার জন্য দুঃখিত। রক্তকরবীর একটি অংশের পাঠ ছিল আমাদের নিবেদনে ছিলাম আমি, জয়িতা সরকার এবং জয়দীপ সরকার। আর অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। হীরকদাকে আবারও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা। পরবর্তী শিল্পী আমার প্রিয় বন্ধু শ্রাবণী নাগ, তার গানের অপেক্ষায় রইলাম। আজ এইটুকু।